এই পটারি স্কোয়ারে দেখুন কীরকমভাবে মাটির ভাঁড় বা মাটির জিনিসপত্রগুলো গরম করতে দেওয়া হয়েছিল ভিতরে, এবার সেইগুলো বার করা হচ্ছে। শিকে করে একটা একটা করে দাদা বার করছেন। আমাদের নেপাল সিরিজের পরপর 2টো এপিসোড আসার পর কিছু বিশেষ কারণবশত নেপালের 3rd এপিসোড আপনাদের সামনে উপস্থাপন করতে একটু দেরি হয়ে যাওয়ায় প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথম এপিসোডে আমরা কলকাতা থেকে রক্সল পৌঁছেছিলাম, আর দ্বিতীয় এপিসোডে চিতওয়ান পৌঁছে সেখানকার থারু সম্প্রদায় মানুষের কালচারাল অনুষ্ঠান দেখে এবং চিতওয়ান জঙ্গল সাফারি করে পোখরা পৌঁছই। এই 2টো এপিসোডেরই ভিডিও লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যাদের দেখা হয়ে ওঠেনি দেখে নিতে পারেন। পোখরার হোটেলে ঘুম ভাঙতেই আগে ছুটে গেলাম নিকটবর্তী ফেওয়া লেকের তীরে। গুড মর্নিং। আজকে 27/5। এখন আমি আছি পোখরা একদম লেকের পাশেই। এই হচ্ছে পোখরা লেক। কি অপূর্ব দেখুন, খালি চারিদিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা এবং বিশাল একটা লেক। পাহাড়ের গায়ে মেঘ জমেছে, ব্যাপক লাগছে, সুন্দর লাগছে। আর সানরাইজ দেখার জন্য মেনলি এলাম। এখানে সানরাইজ টাইম দেখাচ্ছিল 5টা 14, এখন বাজে 5টা 15। অলরেডি টাইম হয়ে গেছে। আর তাছাড়া আমরা জানতাম না যে ঠিক কোন জায়গা থেকে দেখা যায়। আমরা উল্টো সাইডটা চলে যাচ্ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি একজন ভদ্রলোক, এখানকার স্থানীয় মানুষ একজন বললেন যে এখানে সারাঙ্কুর বলে জায়গা আছে ওই পাহাড়ের ওপরে, মানে হেঁটে হেঁটে ওই দিকে গিয়ে ওইখানে উঠতে হবে পাহাড়ে, ওখানে কেবিল কার আছে, ওখান থেকে নাকি সানরাইজটা দেখা যায়। এই লেকের পাড়ে প্রচুর কিন্তু রেস্টুরেন্ট আছে, প্রচুর রেস্টুরেন্ট। এগুলো বেলা 9টা থেকে 10টা নাগাদ খোলে। আর এইখানে এখন সকালবেলা মটকা চা বিক্রি হচ্ছে, মটকা চা। কিনা इंडियन मनी में 65 और नेपाली मनी में 100। এত সুন্দর রেস্টুরেন্ট দেখুন, এত সুন্দর রেস্টুরেন্ট, নাগরদোলা থেকে শুরু করে সব কিছু আছে। দেখুন এত সুন্দর বসার জায়গা, এরকম বসার জায়গা, পাশেই লেক। এখানে বসে চা খেতে খেতে প্রকৃতির শোভা দেখার আনন্দটাই আলাদা। মিষ্টি জলের এই ফেওয়া লেকটি নেপালের দ্বিতীয় বৃহত্তম লেক। প্রাকৃতিক ঝর্ণা এই লেকের জলের উৎস হলেও বাঁধের মাধ্যমে এখানে জল ধরে রাখা হয়, তাই এটি পুরোপুরি প্রাকৃতিক হ্রদ নয়। এই হ্রদেরই একটি দ্বীপে পোখরা অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা তালবরাহি মন্দিরটি অবস্থিত। লেকের অপরূপ শোভা দেখে এসে সেরে নিলাম আজকের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাবো সাইট সিংয়ে। এই হচ্ছে আমাদের হোটেল, কালকে যেখানে উঠেছি পোখরাতে। দেখুন এই হচ্ছে হোটেল। আর এ দেখুন আমরা মোটামুটি আমাদের সমস্ত গেস্ট রেডি হয়ে আছেন, সব বেরোবেন বলে। 2 ঘন্টা লেগেছে। এই হচ্ছে রিসেপশন এবং হোটেল ভালোই, হোটেলটা খারাপ না, দুর্দান্ত হোটেল। আর এই হচ্ছে এখানে ডাইনিং স্পেস, এখানে খাওয়ার জন্য। এই দেখুন আমাদের প্রত্যেক দিনের ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন এখানে হচ্ছে, যতদিন এই হোটেলে থাকবো। এবং এরকম রুম আছে, এই সিঁড়ি। আর আমার রুমটা আমি পরে যদি সময় পাই দেখিয়ে দিচ্ছি কীরকম রুমের ক্যাটাগরিটা। আর সবথেকে বড় কথা যে আমরা এখন সাইট সিংয়ে বেরোচ্ছি, ভালো ভালো সাইট সিং আছে পোখরার। আজ প্রথমেই আমরা দেখব বিন্ধবাসিনী মন্দির। এখানে প্রচুর পুজো সামগ্রী, পুজোর উপকরণ দেখুন। এখানে কেউ যদি পুজো দিতে চান কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন প্রচুর ডালার দোকান আছে এখানে, মানে প্রচুর, অসংখ্য ডালার দোকান, পরপর কিন্তু ডালার দোকান, পূজা সামগ্রীর দোকান এখানে অজস্র। মন্দিরে যেতে গেলে জুতো, এখানে ব্যাগ আছে। এখানে কোনো রেট নেই যে জুতো রাখার জন্য কোনো রেট লাগবে, জাস্ট একটা ডোনেশন, এখানে ডোনেশন বক্স আছে। এই ডোনেশন বক্সে একটা কিছু ডোনেট করে দিলেই হবে। আর এই যে আমাদের দাদা জুতো এর মধ্যে সব ঢুকিয়ে দিচ্ছে, একটা ডোনেশন দিয়ে দেবো, দিলে জুতো সেফ থাকবে। এই হচ্ছে ব্যাগ। দাও, ঠিক আছে। পুজোর লাইনটা কিন্তু যথেষ্ট বড়। এখানে বিন্ধ শব্দের অর্থ দেবীর অবতার এবং বাসিনী শব্দের অর্থ কোন স্থানের অধিবাসী। এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির এবং দেখুন লেখা আছে সীতারাম, রাধাকৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণ। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস দেবী বিন্ধবাসিনী দেবকী এবং বসুদেবের অষ্টম সন্তান তথা ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপে আবির্ভূত হন।
যখন কংস শ্রীকৃষ্ণকে হত্যা করার চেষ্টা করেন তখন তিনি নিজেই অন্তর্ধান করেন এবং দেবী বিন্ধ্যবাসিনী রূপে প্রকট হন। এই হচ্ছে বিন্ধ্যবাসিনী টেম্পল। এখান থেকে জাস্ট এক পা এগোলেই একটা ওয়াচ টাওয়ার টাইপের, দেখুন যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, এই ওয়াচ টাওয়ার টাইপের এখান থেকে উঠে এসেছি। এখান থেকে ভিউটা কি চমৎকার, খালি দেখুন, পুরো শহরটা যেন চোখের সামনে ভেসে উঠেছে, কোনো কথা হবে না। এই হচ্ছে টেম্পল। এই দেখুন দূরে পাহাড়, পাহাড়ের গায়ে মেঘগুলো, অপূর্ব অপূর্ব লাগছে, অপূর্ব। দেখুন অপূর্ব একটা সিনারি, পুরো শহরটা কিন্তু চোখের সামনে যেন ভেসে উঠেছে, এত সুন্দর লাগছে। এইবার চললাম মহেন্দ্র কেভ দেখতে। এই হচ্ছে মহেন্দ্র কেভ, তার এন্ট্রি গেট, মহেন্দ্র কেভ। এবং এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই হচ্ছে টিকিট काउंटर। भैया टिकट कितना करके इंडियन रुपया में? 50 पर हेड। और नेपाली रुपया में 80। সমুদ্র পৃষ্ঠ থেকে 1100 মিটার উঁচু এই গুহাটি 1950 সালে পোখরার রাখালরা আবিষ্কার করেন। গুহাটির নামকরণ করা হয়েছে তৎকালীন শাসক রাজা মহেন্দ্র বীরবিক্রম শাহদেবের নামানুসারে। রাজা মহেন্দ্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরই গুহাটির নামকরণ করা হয় মহেন্দ্র গুহা। সম্পূর্ণ চুনাপাথর দিয়ে তৈরি এই গুহার করিডোরগুলি প্রচন্ড অন্ধকার, যার উপর দিয়ে ক্রমাগত জল ঝরছে। বাবা, বেশ অন্ধকার, একটা বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপার। ভিতরে কিন্তু জল পড়ছে প্রচুর। এই দেখুন ভিতরে কিন্তু গুহা হলে কি হবে, পুরো কিন্তু লাইট দেয়া। দেখুন এরকম কিন্তু পুরো সব জায়গায় কিন্তু একটা করে লাইট দেওয়া আছে। এখানে যেমন আছে, আবার একটু এগিয়ে ওখানে আছে, যার জন্য হাঁটতে অসুবিধা হচ্ছে না, কিন্তু জল পড়ছে প্রত্যেকটা জায়গায়। এই মহেন্দ্র কেভ যাবার পথে এই জায়গাটা দেখেছিলাম, তখন ছবিটা তুলিনি। একটা ভ্যালি দেখুন, এই কেভ দেখে আসার সময় এই যেতে পড়ছে সামনেই এই একটা ভ্যালিটা দেখুন, কি চমৎকার লাগছে এই ভ্যালিটা, বেশ বড় একটা ভ্যালি। মহেন্দ্র কেভ থেকে জাস্ট 1 কিলোমিটার মতো ডিস্টেন্স। এটা হচ্ছে ব্যাট কেভ, এন্ট্রি গেট এইটা। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানেও 50 টাকা করে টিকিট। ব্যাট কেভ কিন্তু খুব ডেঞ্জারাস, দেখুন মানে এতটা নিচে নেমে এলাম এবং এখানে দেখছি পুরো অন্ধকার, রীতিমতো রীতিমতো অন্ধকার, বুঝতে পারছি না বাবা। এখানে তো লাইট নেই। ও লাইট আছে, আচ্ছা এই একসঙ্গে এসো, আমাদের আছে, দাদা আছে। একসঙ্গে যদি 5-6 জন হন তাহলে এই লাইট কিন্তু একটা কাউন্টার থেকে দিয়ে দেওয়া হবে একটা গ্রুপকে, কারণ ভিতরে প্রচণ্ড অন্ধকার। রিয়েলি মানে এতটা অ্যাডভেঞ্চারাস একটা কেভ এই যে এখানে ছিল সেটা আমরা কিন্তু জানতাম না। মানে প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস, এবং নট অনলি দ্যাট, প্রচণ্ড অন্ধকার। যে এই যে দুটো লাইট আমাদের এই 7-8 জনকে দেওয়া হয়েছে, এই লাইট এখন মুখে মেরে শ্যুট করছি, আমাদের ডান দিক, বাঁ দিক, মানে পিছন দিক, সামনে, পুরো দেখে নিন, পুরো একদম মিসমিসে কালো, পুরো মিসমিসে কালো। এবং সব থেকে অ্যাডভেঞ্চারাস হচ্ছে এখানে কিন্তু প্রত্যেক পদে পদে ব্যাট, মানে বাদুরের ভয়, যে কোনো মুহূর্তে বাদুর উড়ে আমাদের গায়ে মানে লাগতে পারে বা কোথাও বসতে পারে। সেতি রিভার জর্জ, এখানেও এন্ট্রি ফি আছে। এখানে টিকিট হচ্ছে ইন্ডিয়ান মানিতে 40 টাকা এবং নেপালি মানিতে 60 টাকা করে পার হেড। অন্নপূর্ণা রেঞ্জ থেকে চুনাপাথর কণা বহন করে আনার কারণে এই জল এত সাদা। এই জলটাই আবার এই দিক দিয়ে দেখুন নিচে, একবারে প্রচুর নিচে দেখুন, সেই দেখুন ওই নিচে কিন্তু জলটা যাচ্ছে, এই জলটাই সাদা, খুব ঠান্ডা জলটা, প্রচণ্ড ঠান্ডা। হাত দিয়েছিলাম একবার। সেতী গঙ্গা থেকে জাস্ট বেরোলেই সামনেই হচ্ছে দেখুন গোর্খা মেমোরিয়াল মিউজিয়াম, গোর্খা মেমোরিয়াল মিউজিয়াম। এখানেও কিন্তু টিকিট আছে, এখানে আর যাচ্ছি না। এই হচ্ছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে মিউজিয়াম। চলে এলাম ডেভিস ফলস দেখতে। বেশ জমাটি একটা মার্কেটের ভিতর দিয়ে পথ। এই হচ্ছে ডেভিস ফলসের মূল গেট, আর তার ঠিক পাশেই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে পার হেড ইন্ডিয়ান কারেন্সিতে 100 টাকা এবং নেপালের কারেন্সিতে 150 টাকা করে। তবে একটা প্রবলেম আছে এখানে, সেটা হচ্ছে একমাত্র নেপালিয়ান কারেন্সি যেটা, সেটাই একমাত্র অ্যাকসেপ্ট করা হয়, ইন্ডিয়ান মানি এখানে কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না। আর সেটা ইন্ডিয়ান মানি কিন্তু এখানে কনভার্ট যদি আপনি করতে চান, সেটা কিন্তু এই দোকানে উল্টো দিকে একটা দোকান আছে, এখানে করা হয়। 10 টাকা করে 100 টাকার ওপর চার্জ কাটে। সকাল থেকে এতগুলো স্পট দেখলাম, বেশ আনন্দ পাচ্ছিলাম, ভালো ভালো স্পট, দারুণ লাগছিল। কিন্তু এই ডেভিস ফলস হতাশ করলো, কিছুই নেই, এত টাকা করে টিকিট কেটে ড্রেনের জল বোধহয় এর থেকে জোরে পড়ে, বেশ হতাশ হলাম। তবে ডেভিস ফলস হতাশ করলেও এই বেরিয়ে কিন্তু যে
মার্কেটটায় প্রচুর ভ্যারাইটিস জিনিস পাবেন, জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যাগ, নানান রকমের জিনিস। মার্কেটটা কিন্তু বেশ ভালো এবং জিনিসপত্রের দাম জানি না কতটা, কিন্তু মার্কেটে প্রচুর রকম আইটেম আছে, প্রচুর রকমের আইটেম। ডেভিস ফলস থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে ঠিক উল্টো দিকেই হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ। এই হচ্ছে এন্ট্রান্স গেট, এই হচ্ছে গুপ্তেশ্বর মন্দির এবং কেভের মূল এন্ট্রি গেট। এই হচ্ছে মার্কেটের ভেতর দিয়ে রাস্তা। এখানে মার্কেটগুলো কিন্তু বেশ জমজমাট। এখানেও লেখা আছে, বোর্ড দেওয়া আছে গুপ্তেশ্বর মহাদেব কেভ। এই হচ্ছে চলে এলাম, এই হচ্ছে ওয়ে টু কেভ, এই হচ্ছে কেভের রাস্তা। তার আগে দেখতে পাচ্ছি এখানে ঠান্ডা জলও আছে যদি জল তেষ্টা পায়। গুপ্তেশ্বর টেম্পেলেও কিন্তু টিকিট আছে পার হেড ইন্ডিয়ান মানিতে 65 টাকা এবং নেপালের কারেন্সিতে 100 টাকা। তবে একটা সুবিধা আছে, এখানে কিন্তু ইন্ডিয়ান মানি অ্যাকসেপ্ট করা হয়। কারুকার্য খচিত মন্দিরটি ভাস্কর্যের সুন্দর একটি নিদর্শন। উপর থেকে শিবলিঙ্গ মন্দির পৌঁছানোর জন্য 200টি সিঁড়ি আছে। একটা লিঙ্গ আছে, তার উপর 5টা সাপ আছে। এটা হচ্ছে গুপ্তেশ্বর বাবা। এই দেখুন ওপরে ওই গোল করে, এটা হচ্ছে গুপ্তেশ্বর বাবা টেম্পল। এবার এখান দিয়ে সিঁড়ি দিয়ে খানিকটা নামার পর নাকি ফলসটা দেখা যায়। গুপ্তেশ্বর মন্দিরের কাছে কিন্তু ভিডিও অ্যালাও না, ওখান থেকে ওই জন্য নেমে এসে এখানে অ্যালাও আছে। প্রচুর লোক আসছেন যাচ্ছেন। এখানেও কিন্তু কেভটা ভালোই অ্যাট্রাকটিভ, কিন্তু লাইট আছে প্রচুর। এখানেও কিন্তু আপনাদের কিন্তু মাথা খুব সামলে চলতে হবে, যথেষ্ট নিচু। এই গুপ্তেশ্বর মহাদেব গুহাটি পোখরার অন্যতম প্রধান আকর্ষণ। ডেভিস ফলসের জলও এই গুহার মধ্য দিয়েই প্রবাহিত হয়। কেভটা এখানে শেষ হয়ে গেছে এবং এখান থেকে ডেভিস যে ফলসটা, যেটা এর আগের স্পটটা দেখে এলাম, সেই জলটা কিন্তু এখান থেকে সুন্দরভাবে বয়ে যাচ্ছে। দেখুন জলটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ লাগে, অপূর্ব সুন্দর লাগছে। মোটামুটি আজকের সাইট সিং শেষ গুপ্তেশ্বর মন্দির দেখে। তারপর একটা পাশে একটা দোকানে ঢুকেছি জুস খেতে, ম্যাঙ্গো জুস, 120 টাকা করে ইন্ডিয়ান মানিতে। একটু বেলা হলো বটে, হোটেলে এসেই লাঞ্চ সারলাম। ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, ডিমের কারি, আমের চাটনি। এদিন সন্ধ্যায় অ্যারেঞ্জ করা হয়েছিল আমাদেরই গ্রুপের মেম্বার রুমেলি এবং পার্থর বিবাহ বার্ষিকীর ছোট্ট একটি ঘরোয়া অনুষ্ঠান। সেই উপলক্ষে আজকে ডিনারটাও ছিল বেশ জমজমাট। লাচ্চা পরোটা, খাসির মাংস, রায়তা, মিষ্টি। গুড মর্নিং। আজকে 28শে মে। আজকে আমরা পোখরা ছেড়ে একদম চেক আউট করে বেরিয়ে যাব কাঠমান্ডুর উদ্দেশ্যে। কাঠমান্ডুতে যাওয়ার পথে দেখে নেব মনোকামনা মন্দির। তার আগে পোখরা ছাড়ার আগে যে হোটেলে ছিলাম সেই হোটেল রুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে রুম। সবাই বেরিয়ে গেছেন, সবাই মিন্স ঘোষদা আর আমি ছিলাম, তো ঘোষদা বেরিয়ে গেছেন, ওই জন্য রুমটা একটু অগোছালো আছে, কিন্তু রুমটা তবু যাওয়ার আগে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম। দেখুন রুম মোটামুটি, এখানে একটা খাট আছে। এই হোটেলের প্রত্যেকটা রুমেই কিন্তু এরকমই দেখলাম, 2টো খাট আছে, এই হচ্ছে আলমারি আছে, টিভি আছে, আয়না আছে। এটা হচ্ছে রোড ভিউ একটা উইন্ডো, আর এইটা হচ্ছে নেচার ভিউ একটা উইন্ডো। একদম রুম থেকে বসে পাহাড়, অপূর্ব চমৎকার রুম ভিউ। আর এসি তো আছেই। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও বেশ চমৎকার। কোমোড, বেসিন, আয়না, শাওয়ার সব কিছুই ঠিকঠাক। আর সবথেকে বড় কথা, এই একটা সুন্দর কমন ব্যালকানি আছে, এখানে বসে চাটা খাওয়ার জন্য। দেখুন এই হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা ছিলাম। বেরিয়ে পড়লাম, এই গাড়ি একদম সামনেই দাঁড় করানো আছে। গাড়ি ছাড়তেই হাতে চলে এলো আজকের ব্রেকফাস্ট। এই কাঠমান্ডু যাবার পথে এখানে কিন্তু অন্নপূর্ণা রেঞ্জটা কিন্তু বাস থেকে দুর্দান্ত দেখা যাচ্ছে। দেখুন দুর্দান্ত, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। বাস থেকে দেখা যাচ্ছে অন্নপূর্ণা রেঞ্জটা। আজকে কিন্তু খুব লং একটা জার্নি। পোখরা থেকে কাঠমান্ডুর দূরত্ব প্রায় 200 কিলোমিটার। অনেকেই জানতে চান পোখরা থেকে কাঠমান্ডু যাবার রাস্তার পরিস্থিতি এখন কেমন। যা দেখলাম, কিছুটা রাস্তা মাঝে মধ্যে বেশ ভালো হলেও অধিকাংশ রাস্তাতেই এখন কাজ চলছে। ফলত সিংহভাগ রাস্তাই আমরা অত্যন্ত খারাপের মধ্য দিয়ে অতিক্রান্ত করেছি। এমনকি কোথাও কোথাও রাস্তার কাজ চলার দরুন দুর্ভোগের সীমা একেবারে মাত্রাহীন হয়ে পড়েছিল। পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে একটা জায়গায় নেমেছি, ডান দিকে দেখুন আমাদের সমস্ত গেস্টরা চা খেতে নেমেছেন, ওইদিকে দোকানে চা খাচ্ছেন, রাস্তায় কাজ হচ্ছে। আমি ঠিক উল্টো দিকে চলে এসেছি, বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে মারসেঙ্গি নদী। এই দেখুন এই হচ্ছে মারসেঙ্গি নদী, সিনিক বিউটি অসাধারণ।
অসাধারণ। এখানে কিন্তু কাজ হচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় নেপালের রাস্তা তৈরির কাজ চলছে। অবশেষে পোখরা থেকে 94 কিলোমিটার পথ পার করে চলে এলাম মনোকামনা মন্দির। চলে এসেছি মনোকামনা মন্দিরে। এখানে আমাদের বাস নামিয়ে দিল এবং এই হচ্ছে লাইন, মানে টিকিট কাটার পর এখানে লাইন দিতে হবে রোপওয়েতে ওঠার জন্য। আর টিকিটের লাইন হচ্ছে এখানে, এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে চার্ট দেয়াই আছে পার হেড ইন্ডিয়ান মানিতে। যদি এক পিঠের মানে শুধু ওপরে যান বা শুধু নিচে আসেন তাহলে পার হেড ইন্ডিয়ান মানিতে হচ্ছে 400 টাকা। আর যদি আপ অ্যান্ড ডাউন তাহলে কিন্তু পার হেড 670 টাকা ইন্ডিয়ান মানিতে। আর এখানে 500 টাকার নোট আর 200 টাকার নোট কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না, একমাত্র 50 টাকা অথবা 100 টাকার নোট। ও লাকিলি টিকিটটা পেয়ে গেছি। এখানে লেখাই আছে 12টা থেকে কিন্তু 1:30 পর্যন্ত বন্ধ, মানে 12টা বেজে গেছে। জাস্ট আমার টিকিটটা কাটলাম, কাটতেই কাউন্টার ক্লোজ। এই গেট দিয়ে ঢুকলাম, ঢুকে দেখুন রোপওয়ের লাইন, বিশাল লাইন পড়েছে। ঢোকার পথে এরকম সতর্কীকরণ দেওয়া আছে, কেউ স্মোক করবেন না, রোপওয়েতে কিছু ফেলবেন না, ছুঁড়ে দরজা হাত দেবেন না, এরকম সব কিছু। এই যে টিকিট, এখানে ঢুকতেই চেক হচ্ছে। এটাকে এরা বলছে গন্ডোলা রোপওয়ে এবং এটা গ্লাস যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং এখান থেকে দুর্দান্ত একটা সিনিক বিউটি আমরা এনজয় করতে পারছি। দেখুন ব্যাপক লাগছে দেখতে, সুন্দর লাগছে। এটা আমরা আস্তে আস্তে যে নদীটা দেখছিলাম, অনেকটা রোপওয়ে করে আসতে হলো, অনেকটা। আর এটা প্রচুর উঁচু, অনেকক্ষণ টাইম লাগবে যার জন্য। তো যাই হোক, এখন মনোকামনা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, মানে ওই দিকে মন্দিরের দিকে। দুপাশে কিন্তু প্রচুর পুজো সামগ্রীর দোকান, প্রচুর দুদিকে। এটা হচ্ছে মন্দিরের দিকে যাচ্ছি। আপনারা এখান থেকে কিন্তু পুজোর ডালি বা পুজোর সামগ্রী কিনে নিতে পারেন। মানে রোপওয়ে থেকে নামার পরও কিন্তু বেশ অনেকটা চড়াই উতরাই আছে, অনেকটাই বেশ হাঁটা আছে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন। এখনও কিন্তু হেঁটেই চলেছি এবং বেশ খানিকটা উঠছি কিন্তু সিঁড়ি বেয়ে। এই হচ্ছে মন্দিরের কাছাকাছি এসে গেছি। এই হচ্ছে লাইন, এই মন্দির এবং এই লাইন পড়েছে দেখুন। এবং লাইনে যাওয়ার জন্য কিন্তু আপনাকে আবার ওপরে উঠতে হচ্ছে, কারণ লাইনটা বেশ বড়, বেশ বড়। দেখুন লাইন ওখান থেকে শুরু হয়েছে, একদম দেখলাম বেশ লাইন লম্বা হয়েছে এবং এই আপাতত লাইন এসে এখানে শেষ হলো। আমাদের দলেরই একজন দাদা কিনেছেন 100 টাকা দিয়ে একটা ডালা, এগুলো হচ্ছে 100 টাকা নিয়েছে ইন্ডিয়ান মানিতে। আর এই দিদি কিনেছেন, এটা হচ্ছে 50 টাকা ডালা। সমুদ্র পৃষ্ঠ থেকে 4360 ফিট বা 1315 মিটার উচ্চতায় অবস্থিত এই মনোকামনা মন্দিরটি একটি শক্তিপীঠ। মনোকামনা নামটি এসেছে দুটি শব্দ থেকে, মন যার অর্থ হৃদয় এবং কামনা যার অর্থ ইচ্ছা। এটি পার্বতীর অবতার হিন্দু দেবী ভগবতীর একটি পবিত্র স্থান। বলি প্রথা এই মন্দিরে এখনো বর্তমান। পুজো দেওয়ার যে হুড়োহুড়ি তাড়াহুড়ো বেরিয়ে যান, সেটা কিন্তু একেবারেই নেই, যেটা আমাদের অন্যান্য মন্দিরে আমরা দেখতে পাই সচরাচর। আর এরকম চমৎকার একটা মন্দিরের সাথে চমৎকার একটা রোপওয়ে জার্নি বলে দিই। এখান থেকে নিচে পর্যন্ত 2.8 কিলোমিটার। চলুন রোপওয়ে দিয়ে নামার সময় গন্ডোলার একেবারে ছাদ থেকে কিছু সুন্দর মুহূর্তের সাক্ষী হই। চমৎকার একটা মন্দিরের দর্শনের সঙ্গে সঙ্গে এরকম চমৎকার একটা রোপওয়ে রাইড, অপূর্ব একটা সিনিক বিউটি। বলে দিই, এই ওপর থেকে নিচে বা নিচে থেকে ওপর পর্যন্ত এই রোপওয়ে জার্নিটা হচ্ছে 2.8 কিলোমিটার। মনোকামনা মন্দিরের ঠিক পাশেই এরকম একটা নদী বয়ে গেছে, এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, দুর্দান্ত প্রাকৃতিক একটা পরিবেশ। এবং সেখানে আমাদের লাঞ্চের অ্যারেঞ্জ করা হয়েছে। দেখুন এখানে প্রচুর মানুষজন কিন্তু এখানে লাঞ্চ করছেন, প্রচুর বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ট্যুরিস্ট এসছেন সবাই এখানে লাঞ্চ করছেন এবং আমাদেরও লাঞ্চের ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। এখানেও আমাদের সমস্ত গেস্ট লাঞ্চ করছেন। লাঞ্চ করেই আবার যাত্রা শুরু। ঘন্টার পর ঘন্টা ছুটে চলেছি, কিন্তু পাহাড় যেন শেষই হচ্ছে না। যতই যাচ্ছি হিমালয়ও যেন আমাদের সঙ্গেই চলেছে। আর বাঁ দিকে বয়ে চলেছে গোমতী খোলা। নেপালি ভাষায় এই খোলা শব্দের অর্থ নদী বা খাল। তখনও জানি না জীবনের চরম দুর্গতিটা
আজ আমাদের সকলের জন্য অপেক্ষা করছে। পড়লাম পাহাড়ি রাস্তার জ্যামে। বেলা গড়িয়ে সন্ধ্যা নামলো, সন্ধ্যা পেরিয়ে নামলো রাত। এক বাস লোক তখন খিদে তেষ্টায় কাতর। সন্ধ্যা 6টায় যেখানে পৌঁছানোর কথা, সেখানে ভোর 5টায় আমরা কাঠমান্ডু পৌঁছই। আজ সকলেই বেশ ক্লান্ত, কিন্তু বেড়াতে বেরিয়ে ক্লান্ত হলে নিজেদেরই সময় নষ্ট। তাই সমস্ত ক্লান্তি দূরে সরিয়ে আবারও বেরিয়ে পড়লাম। সমুদ্রতল থেকে 1296 মিটার উচ্চতায় অবস্থিত এই কাঠমান্ডু শহর। হিন্দু এবং বৌদ্ধ এই দুটি হলো এখানকার প্রধান ধর্ম। সমস্ত বড় বড় হিন্দু ও বৌদ্ধ উৎসব কাঠমান্ডুতে দারুণ আড়ম্বরপূর্ণ এবং শৌখিন্যে পালিত হয়। নেপালের যে কোনো শহর জুড়ে মন্দির, মঠ, গুম্ফা, স্তূপ এবং প্রাসাদ খুঁজে পাওয়া যায়। কাঠমান্ডুও তার ব্যতিক্রম নয়। পুরো জায়গা জুড়ে পাওয়া যায় হিন্দু দেবদেবীদের অসংখ্য ভাস্কর্যযুক্ত মূর্তি। আর আমরাও চলে এলাম সেরকমই একটি জায়গা, ভক্তপুর। প্রাচীন রাজাদের আবাসস্থল এই ভক্তপুর কাঠমান্ডু থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ছিল প্রাচীন নেপালের রাজধানী। নেপালের ঐতিহ্যবাহী এই ভক্তপুরকে স্থানীয়রা ভাতগাঁও নামে চেনেন। শহরটি মধ্যযুগীয় শিল্প সাহিত্য, কাঠের কারুকাজ, ধাতুর তৈরি মূর্তি ও আসবাবপত্রের জাদুঘর বলে পরিচিত। এখানকার হিন্দু মন্দির এবং বৌদ্ধ মন্দিরের এক অপূর্ব সমন্বয় আপনাকে মুগ্ধ করে দেবে। রিয়েলি মানে এখানে যদি টাকা খরচা করে না ঢোকা হতো তাহলে কিন্তু মন ভরতো না, ইনকমপ্লিট থেকে যেত এই প্যাকেজ। যাই হোক, মোটামুটি 500 টাকা নেপালিয়ান মানি, নেপালিয়ান কারেন্সিতে এসে এখানে কিন্তু ভীষণ ভালো লাগছে। মানে একদম পয়সা ওসুল বলতে পারেন। দেখুন সামান্য একটা এই জিনিসটা এত দুর্দান্ত লাগছে, বেশ হাইট, কিন্তু বেশ মজা লাগছে, বেশ মজা লাগছে। এবং এখানকার চারিদিকটা আমি তো শুধু একটা দেখাচ্ছি, এবং চারিদিকে যতটা দৃষ্টি যায় চারিদিকটাই কিন্তু এরকম স্থাপত্য কিন্তু ভর্তি। ব্যাপক লাগছে, ব্যাপক। কেমন লাগছে? ওপর থেকে ভিউটা কিন্তু চমৎকার লাগছে, চমৎকার। চারিদিকে পাহাড়, একদম সুবিস্তৃত সুউচ্চ পাহাড়, এবং আর্কিটেকচারগুলো দেখুন, খালি প্রত্যেকটা আর্কিটেকচার অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এখানকার স্থাপত্য এবং ভাস্কর্য দেখতে দেখতে কি করে যে সময় কেটে যাবে আপনি টেরই পাবেন না। এখান থেকে একটু এগোতেই পটারি স্কোয়ার, মাটির তৈরি নানান জিনিসপত্রের বিপুল সমাহার। শিল্পীদের নিখুঁত শিল্পকর্ম আপনার মন কাড়বেই। এই পটারি স্কোয়ারে দেখুন কীরকমভাবে মাটির ভাঁড় বা মাটির জিনিসপত্রগুলো গরম করতে দেওয়া হয়েছিল ভিতরে, এবার সেইগুলো বার করা হচ্ছে। শিখে করে একটা একটা করে দাদা বার করছেন। সত্যি, যত আমরা ঘুরে বেড়াই তত বেশি আমরা জানতে পেরে সমৃদ্ধ হই। শিল্পীদের হাতে তৈরি নানান জিনিস পছন্দ করে আপনি কিনেও আনতে পারেন। এই জায়গায় ঘুরতে ঘুরতে প্রায় 2.5 ঘন্টার সময় কি করে যে কেটে গেল বুঝতেই পারলাম না। অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে পড়তেই হলো। এবারের গন্তব্য সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট বা 2175 মিটার উচ্চতায় অবস্থিত কাঠমান্ডু উপত্যকার একটি প্রাচীন দুর্গ নগরকোট। এটি নেপালের অন্যান্য রাজ্যের বাহ্যিক কার্যকলাপ নিরীক্ষণের জন্য নির্মিত হয়েছিল। তাই ইতিহাসের দৃষ্টিকোণ থেকে নগরকোট একটি কৌশলগত অবস্থানে অবস্থিত। বাস থেকে নেমেই আমরা ঠিক পাশের এই জায়গাটা দিয়ে যাচ্ছি, এবং এই ডান দিকে হচ্ছে সানসেট হবে, তার একটা আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু পুরো ক্লাউডি, দুর্দান্ত এখানে ওয়েদার, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব, হাওয়া দিচ্ছে কনকনে ঠান্ডা। কিন্তু অনেকে ছবি তুলতে শুরু করে দিয়েছেন, অনেকে। অপূর্ব অপূর্ব ভিউ। এই নগরকোটে কিন্তু মোমো স্পেশাল, দারুণ খেতে কিন্তু এই মোমোগুলো, চিকেন মোমো, ভেজ মোমো। এখানে মেন যে রোডটা ওখানে হচ্ছে 120 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, এক প্লেট 10টা থাকে। কিন্তু একটু গলির মধ্যে ঢুকে এলে 100 টাকা 10 পিস, মানে পার পিস 10 টাকা করে, দুর্দান্ত খেতে। আর তার সঙ্গে গরম গরম একদম খাঁটি দুধের চা। সেদিন হোটেলে ফিরতে বেলা গড়িয়ে বেশ খানিকটা রাত হয়ে যায়। আগামীকাল আমরা পশুপতি মন্দির সহ কাঠমান্ডুর দারুণ সব সাইট সিইং করব। তবে সেসব থাকবে আগামী তথা নেপাল সিরিজের শেষ পর্বে।